বাট জানি না পরে কি হবে, জ্যাম কতটা কি পাবো। গ্রামের মধ্যে দিয়েও এসছি তো কি আছে, রাস্তা খুবই সুন্দর। যখন তখন মানে মেঘ ভেসে আসছে রাস্তায়, কিছু কিছু মোড়ে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। অ্যান্ড আজকে আমরা হায়দ্রাবাদে ছিলাম রাত্রিটুকুই, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গোয়াতে। এখন প্যাকিং হচ্ছে, এখন মোটামুটি 7টা বাজে। তো আমরা সবাই প্যাকিং করছি, তোমাদের দেখাই একটু গাড়ির কন্ডিশন অ্যান্ড অল। ওয়েট, এই যে এখানে আমার বাবা, তাতাই, এখানে মা, নাকি আমরা একটু হাই হাই করে দাও। গোয়া যাচ্ছি আজকে আমরা। গাড়ি সেটা তো যে চালিয়েছে সে বলতে পারবে। গাড়ির কন্ডিশন দেখিয়ে দিই। গাড়িটা নোংরা হয়েছে বাট খুব একটা না। ওখানে কি কার ওয়াশ হবে ফর একটা রিজনের জন্য আর কি, সেটা আমি পরে রিভিল করব তোমাদেরকে। তো এই হচ্ছে গাড়ির চাকার কন্ডিশন অ্যান্ড ফ্রন্ট থেকে এরকম। তো চলো যাই, ডিরেকশন আবার তাতাই গাইড করবে সব। কালকে রাতে আর দেখানো হয়নি এরকম একটা একদম সিট, মানে পুরো সোসাইটির মধ্যে জায়গাটা বেশ ভালো। এখানে শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট, আর প্রত্যেকটা ফ্ল্যাটই প্রায় ওই মানে এয়ারবিএনবি টাইপ কা বুকিং করা। এরকম রাস্তাটা খুবই খারাপ, এখানে আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটও আছে। জায়গাটা ভালো, শান্ত সুষ্ঠ একদম। আর এখান থেকে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে কি, এই জায়গাটা একদম হায়দ্রাবাদ আউটার রিং রোডের পাশেই। তো এখনই বেরিয়ে টুক করে আউটার রিং রোডে উঠে স্ট্রেট টু সোলাপুর। এই জায়গাটা মনে হয় পাহাড় কেটেই বানানো হয়। দেখুন আবার আপে উঠছি, ডাউনে যাচ্ছি, সব ফ্ল্যাটগুলো ওখানে পাহাড়ের উপরে। সামনে কতটা নিচে ঢালান। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে এখন বাজে 7টা, আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। ম্যাপে দেখাচ্ছে 13 ঘন্টা। ওটা জানি না, বেশি লাগতে পারে, কারণ লাস্টের দিকে ঘাটের রাস্তা আছে। হায়দ্রাবাদ শহরটা কিন্তু খুব সুন্দর। উঠে গেলাম আবার আমরা আউটার রিং রোডে। এইখানে টোলটা ছিল, টোল না, এটা বেসিক্যালি এন্ট্রি টাইমটা নোট করে। আর যেখান থেকে নামবো আউটার রিং রোডে, সেখান থেকে এক্সিট টাইমটা নিয়ে টোটাল টাকাটা কাটবে। এই আউটার রিং রোড দিয়ে স্ট্রেট হাইওয়েতে উঠে যাবো আমরা। নতুন জার্নি আমাদের শুরু হয়ে গেছিল। আমাদের জার্নিটা ছিল হায়দ্রাবাদ থেকে গোয়া। অনেকটা লং জার্নি ছিল, তাও আমরা স্মুথলি সব রাস্তা পার করেছিলাম। মাঝখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আশা করি আমাদের এই ভ্লগসের মাধ্যমে তোমরা যদি কোনো প্ল্যান করো তাহলে এটা তোমাদের হেল্প করবে। তোমরা আগে দেখতে থাকো। আমরা এখন একটু হল্ট করেছি ব্রেকফাস্ট করার জন্য এই একটা হোটেলে, ধাবাতে। তো এখানে আমরা ইডলি, তারপরে কি বলে ছোলে ভাটুরে এইসব খেলাম ব্রেকফাস্টের জন্য। এখনো কতক্ষণ বাকি আমার আইডিয়া নেই। কতক্ষণ বাকি? রাত্রি 8:30 9টা তো বাজবেই মিনিমাম। রাস্তা আপাতত ঠিক আছে, বাট জানি না পরে কি হবে, জ্যাম কতটা কি পাবো। যাই পাবো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর রাস্তা কেমন কি অ্যান্ড অন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আমি একটু অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়ে যাচ্ছিলাম। রোজই আসলে ভোরবেলা ওঠা হচ্ছে তো, আর রাত্রিবেলা করে শোয়া হচ্ছে বলে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। তো খালি আমি একেবারে ঘুমাতে যাচ্ছি। তার জন্য আমি আমার ব্লগটাকে 70% তাদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি। বেসিক্যালি রাস্তাঘাটের বিষয়ে আমার অতটাও আইডিয়া নেই অ্যাকচুয়ালি, তার জন্যই আর কি অতটাও বলতে পারি না। তো যার আইডিয়া আছে তার কাছেই হ্যান্ড ওভার করেছি, সে তোমাদের সাথে শেয়ার করবে রাস্তাঘাটের কি অবস্থা, কোথায় যাচ্ছি, কতক্ষণ সময় লাগছে, কত কিলোমিটার, সব কিছু। তো সব জানার জন্য আমার সাথে স্টে। এই এক্ষুনি চেকপোস্ট পার করলাম, এখন ঘড়িতে বাজে 9:25। আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম, তারপরেই বর্ডারটা ক্রস করলাম। এখন আমরা তেলেঙ্গানা ছেড়ে গেছি কর্ণাটকা। রাস্তা এরকম। ফাইনালি
এই যে ওয়েলকাম টু কর্ণাটকা লেখা আছে। আমরা যাবো হচ্ছে গিয়ে সোলাপুর হয়ে গোয়া। তো আজকে রাস্তা গোয়া যাওয়ার পথে মাঝে মাঝে কর্ণাটকা ঢুকবো, আবার মহারাষ্ট্র ঢুকবো, তারপরে মনে হয় ফাইনালি গিয়ে গোয়া ঢুকবো। যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে মানে এরকম লাইন ধরে হাইওয়ের এক পাশ দিয়ে অনেক মানুষ হাঁটছে এবং প্রচুর অটো যাচ্ছে। মনে হয় কোনো ওদেরই কোনো রিচুয়ালস আছে বা কোনো জায়গায় হয়তো পুজো ফুজোর জন্য যাচ্ছে। তো এরকম এখন কমেছে, বাট 10 কিলোমিটার আচ্ছা নিচে আছে। হ্যাঁ তাও তো 8-10 কিলোমিটার ধরে দেখছি যে মানে এরকম লোকেরা হেঁটেই যাচ্ছে এক নাগারে, আর অটোও যাচ্ছে পাশে কিছু যেখানে কিনা খাওয়ার জল সবকিছু স্টোর করা রয়েছে। তো যাই হোক, মানে আমাদের যে চড়কের সময় যা হয় না শ্রাবণ মাসে, সেরকম টাইপের এখানে কিছু একটা আছে, জল ফল ঢালতে হচ্ছে সামনে। এই যে এই তো অটোগুলো যাচ্ছে, অটোগুলোর মধ্যে খাবার রয়েছে, জল রয়েছে, মানে অনেকে লাগেজ রয়েছে, মানে ওখানে হয়তো গিয়ে থাকবে যেখানে যাচ্ছে, নয় যে যাচ্ছে নয়তো সেখান থেকে হয়তো আসছে। আমরা যখন ট্রেনে যাতায়াত করি সেটার জার্নি যেরকম অন্যরকম হয়, ফ্লাইটে যাতায়াত করলে সেটার জার্নি অন্যরকম হয়, সেরকম গাড়ির জার্নিও কিন্তু সম্পূর্ণ অন্যরকম। মানে তোমরা যদি কোনোদিনও 3টে এক্সপিরিয়েন্স করে থাকো তাহলে তোমরা বুঝবে যে 3টের জার্নি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। ফ্লাইটে যখন যাতায়াত করি তখন শুধু আকাশটাই দেখতে পাই, আর ট্রেন যখন যাতায়াত করি তখন শুধু হয়তো বাইরের অংশটা খুব দ্রুত গতিতে আমরা দেখি, স্টেশন কাউন্ট করতে থাকি কখন আমাদের গন্তব্যস্থল আসবে। কিন্তু তোমরা যদি কোনোদিনও গাড়িতে জার্নি করো তোমাদের কিন্তু গন্তব্যস্থলের কথা মনেই পড়বে না। মনে পড়বে হচ্ছে শুধুমাত্র যে রাস্তাটাকে অনুভব করি, নতুন নতুন চারিপাশে যে জিনিসটা দেখছি, মানুষজন দেখছি, প্রত্যেকটা জায়গার ট্রাইবাল বলো, প্রত্যেকটা জায়গায় লোকাল মানুষ বলো, তাদের কীরকম আচরণ রাস্তার প্রতি, মানুষের প্রতি, সেগুলো কিন্তু অনেকটা শেখা যায়। আমরা এসে গেছি সোলাপুরে, এখন ঘড়িতে জাস্ট 12টা বাজে। তো ঠিকঠাক টাইমে এসেছি। রাস্তা একটু কনজেস্টেড ছিল, ওই যে তখন দেখাচ্ছিলাম ওই কাবার যাত্রা মতো যাচ্ছিলো, তাই জন্য একটুখানি মানে গাড়ি স্লো মুভিংই ছিল, বাট ঠিক আছে, একটা সিঙ্গেল লেনে সবাই যাচ্ছিলো। আর সোলাপুর থেকে এখানে এই জাংশনটায় মানে বেসিক্যালি পুরো সিটিটা সোলাপুর, সোজা গেলেও যাওয়া যায় সোলাপুরের ভেতর দিয়ে, বাট ওনার টাইমটা 1 ঘন্টা স্লোয়ার দেখাচ্ছে, তাই জন্য আমরা রাইট সাইডে ঘুরে যাবো। এই রাইট সাইডে বেসিক্যালি এটা মুম্বাই হাইওয়ে দেখাচ্ছে, আশা করছি এটা কমই কনজেস্টেড হবে। যখনই মনে হচ্ছে যে না আর পারছি না, আর ভাল লাগছে না, এবার টায়ার্ড লাগছে, এবার ঘুম পাচ্ছে, আর মনে হচ্ছে কোথাওটা দাঁড়াই, এরকম যখনই মনে হচ্ছে তখনই দেখো প্রকৃতির এত সৌন্দর্যতা, প্রকৃতি এত সুন্দর যে আমাদের, তোমরাই বলো এরকম রাস্তা থাকলে আর এরকম সুন্দর যদি এরকম তুলোর মতন মেঘ যদি চোখের সামনে থাকে তখন মনে হয় 2 চোখ ভরে খালি দেখতেই থাকি সুন্দর প্রকৃতিটাকে। আমরা এখন হাইওয়েতেই আছি। তো আমাদের এখনো 62 কিলোমিটার বাকি হাইওয়েটা শেষ হতে, কিন্তু রাস্তাটাও যেমন সুন্দর তেমন সিনারিওটাও খুব সুন্দর। এখানে পাহাড় রয়েছে, ঠিক পাহাড় বলবো না, টিলা টাইপের রয়েছে, আর উইন্ডমিল রয়েছে, প্রচুর উইন্ডমিল রয়েছে, সেটা দেখা যাচ্ছে। অ্যান্ড গাড়ি খুবই কম, মানে লরি বেশি চলছে, কিন্তু স্টিল এখানে স্পিড লিমিট আছে, সো সেটাকে মেনটেন করতে হবে, স্পিড লিমিটটাকে। আমরা এসেছি একটা রেস্টুরেন্টে, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, শিব পার্বতী। এটা একদম হাইওয়ের একদম ধারে। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেলাম, বাট ভেজ রেস্টুরেন্ট। বাট এখানে না তোমরা ভেজ রেস্টুরেন্টই পাবে, মানে ননভেজ একদমই নেই এখানে কিছু। তো সেটার জন্য এখানে এসেছি।
রেস্টুরেন্টটা খুব বড়, বিশাল বড়। আর সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ভিউটা, পুরো পাহাড়ের মধ্যে সুন্দর বিনমিল। তোমরা যারা প্ল্যান করছো এত দূরে আসার, তাহলে অবশ্যই কয়েকটা কথা বলে রাখি। কোথাও যাওয়ার আগে অবশ্যই গাড়ি সার্ভিসিং করাবে ভালো করে। আর তাছাড়া কয়েকটা প্রিকশনস ছোটোখাটো, যেমন বেশি করে খাবার দাবার রেখে দেওয়া। তারপরে যারা মহিলারা আছো তারা অবশ্যই নিজেদের সাথে স্যানিটারি প্রোডাক্টস ক্যারি করবে, কারণ কখন কি এমার্জেন্সি পড়ে কেউ তো বলতে পারে না। নিজেদের সাথে পিসেফ বলো বা যে কোনো কিছু, টয়লেটারি যে কোনো প্রোডাক্টস সেগুলো ক্যারি করা, ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে ক্যারি করা, পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করা, কারণ কখন তোমাদের কখন হল্ট করতে হবে, কোথায় থাকতে হবে, কখন গাড়ি ধরো মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। হ্যাঁ, একটা পাম্পিং মেশিন কিন্তু অবশ্যই রাখবে, কারণ মাঝ রাস্তায় যদি টায়ার পাংচার হয় এমন কোনো জায়গায় ধরো যেখানে পেট্রোল পাম্প নেই আশেপাশে কোনো, তখন কিন্তু সেটা খুব দরকার পড়ে। প্রপার জল ক্যারি করা নিজেদের সাথে, কারণ সবসময় হতেই পারে যে সবসময় কোনো রেস্টুরেন্ট পেলে না, কোনো দোকান পেলে না, তো সেসব কিন্তু অবশ্যই মাথায় রাখবে। অ্যান্ড সেভাবেই কিন্তু গাড়ির জার্নিটা শুরু করবে, কারণ আমাদের মনে রাখতে হবে যে কার জার্নি কিন্তু কখন কি হয় সেটা কিন্তু কেউ বলে না, তো সমস্তটা নিজেদের সেফটি মেনটেন করাটাই ভালো। অ্যান্ড আশা করি তোমরা সকলেই জানো যে এখন কিন্তু ফার্স্ট ট্যাগ শুরু হয়ে গেছে, এখন না অনেক দিন আগে ধরেই ফার্স্ট ট্যাগ শুরু হয়ে গেছে। তো ফার্স্ট ট্যাগ রিচার্জ কিন্তু খুব ইম্পর্টেন্ট, নয়তো তোমাদের ডাবল ক্যাশ দিতে হতে পারে টোল ট্যাক্সে, তো সেটা অনেকটাই আর কি এক্সপেন্স হয়ে যায়। তো যাই হোক, এই সুন্দর দেখো আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। এটা ঠিক পাহাড় বলবো না, মানে আমরা যাচ্ছি প্লেন ল্যান্ডে, বাট পাহাড় তোমরা কিন্তু এরকম অনেক দেখতে পারবে। অ্যাকচুয়ালি যখন আরও বিকেল হচ্ছে না তত যেন সুন্দর লাগছে, কারণ মনে হচ্ছে এটা গোল্ডেন আওয়ার, তাই না? দিতে পারছি এখন সবে 5:30। আমাদেরকে গুগল অনেকক্ষণ আগেই মেন হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছিল, ওই ভালো হাইওয়েটার থেকে নামিয়ে গ্রামের ভেতর দিয়ে নিয়ে এলো, এসে আবার আমাদেরকে কি নিপানি বলে একটা জায়গা আছে ওখানটাতে এসে ফেললো। ঠিক আছে, এখান দিয়ে এবারে রাস্তাটা দেখুন, জাস্ট পুরো আপহিল, মানে এটা একটুখানি ঘাট রোড, মানে বেসিক্যালি এখান থেকে স্টার্ট হয়ে গেছে। সামনে আম্বলি ঘাট আসবে, আর মানে ডিস্টেন্স হচ্ছে আর 150 কিলোমিটার টু গোয়া। রাস্তা ভালোই, মানে গ্রামের মধ্যে দিয়েও এসছি, তো কি আছে, রাস্তা খুবই সুন্দর, সরু রাস্তা, বাট হ্যাঁ খুবই সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা না, কিছু না। এই যে ঘাটটা দেখো, গুগল ম্যাপ যতই থাকুক একটু লোকাল লোকদের জিজ্ঞেস করে নিলে ভালোই হয়, কারণ গুগল ম্যাপ সব সময় যে ঠিক বলে তা কিন্তু নয়। অনেক সময় এমন রাস্তা দেখায় যেটা কিনা খুব রিস্কি হয়ে যায়, বা যেখান থেকে আমরা আর ব্যাক করতে পারছি না, মানে খুবই তখন চাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু লোকাল লোকদের জিজ্ঞেস করে নেবে, কারণ তারা যেহেতু বেশি এক্সপিরিয়েন্স, তারা ভালো বলে দিতে পারবে। অ্যান্ড আমরা কিন্তু এখানে অলরেডি গোয়ার অনেক কাছাকাছি চলে এসেছি। বলে রাখি, আমরা কিন্তু গোয়াতে ক্যান্ডোলিম বিচে ছিলাম, কারণ ক্যান্ডোলিম বিচটা বেশ লোকালিটিটা আমার খুব ভালো লেগেছিলো, সেটা তো অবশ্যই আমি নেক্সট ব্লগে দেবো তোমাদেরকে। আপাতত আমরা জার্নিটা দেখতে থাকো। এর মাঝে কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, রেস্টুরেন্ট বলবো না, ধাবা মতো, সেখানে আমরা টুকটাক কিছু খেয়েছিলাম। তো তারপরে আমাদের জার্নিটা আরও এগোলাম। আরেকটা কথা বলে রাখি, গোয়া যাওয়ার পথে কিন্তু অনেক পাহাড়িয়া রাস্তা পাবে, মানে পাহাড়ি যেমন আঁকাবাঁকা রাস্তা সেরকম পাবে। এটা আম্বলি ঘাট যাওয়ার রাস্তাটা পুরোটাই ঘাট, একদম লেফট অ্যান্ড রাইট শুধুমাত্র আঁকাবাঁকা রাস্তা, দারুণ দারুণ রাস্তা, সাথে ওয়েদারটাও ভালো। এখন এই মেঘটা দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকে প্রথমবার আমি আম্বলি ঘাট গাড়ি চালাচ্ছি, তাও রাত্রিবেলা হয়ে গেছে, ভেবেছিলাম দিনেই কভার হয়ে যাবে, বাট রাত্রি হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এই আম্বলি ঘাটে যখন তখন মানে মেঘ ভেসে আসছে রাস্তায়, কিছু কিছু মোড়ে একদম পুরো ব্লাইন্ড হয়ে যাচ্ছে, মানে এতটা ডেন্স ফগ। আবার হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, এবার সেটা বুঝতে পারছি না কন্ডেনসেশন কিনা মেঘের থেকে, বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়ে যাচ্ছে কাছের ওপরে। এই যে সামনে একটু ধোঁয়া টাইপকার, এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মেঘ, কোনো পলিউশন না, কোনো ডাস্ট না, এটা এখানকার মেঘ ভেসে ভেসে আসছে। কি লেভেলের কুয়াশা,
জেনে গেলে যে আমরা আম্বলি ঘাট দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের একটা কথা কিন্তু বলে রাখি, তোমরা যখনই এই রাস্তা দিয়ে যাবে অবশ্যই চেষ্টা করবে দিনের বেলা এই রাস্তাটা কভার করার, কারণ রাত্রেবেলা তোমরা দেখতেই পাচ্ছ যে সামনে লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে খুব কষ্টে এবং আস্তে আস্তে চালাতে হয়েছিল। সামনে দিয়ে যদি একটা গাড়ি আসতো তাহলে যে কি হতো। দেখো অনেক গাড়ি কিন্তু এমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভুল আর বুঝতে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোন গাড়ি কোন দিকে যাচ্ছে। আমি প্রেফার করি যে এইসব রাস্তা দিনের বেলা যত তাড়াতাড়ি সম্ভব কভার করে নেওয়াই ভালো। তো এখন আম্বলি ঘাট থেকে আমরা নেমে গেছি প্রায়, তাই মেঘটা একদম কমেই গেছে। উপরটাতে একটা পয়েন্টে তো বিশালই ডেন্স ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আর এই গাড়িগুলো এমার্জেন্সি কেন যে জ্বালা যায় না, এমার্জেন্সি রেলি চলছে অনেক গাড়ি। ঘড়িতে বাজে 8:45, ঢুকে গেলাম গোয়া। মহারাষ্ট্র বর্ডার ক্রস করে গোয়া ঢুকে গেলাম, আম্বলি ঘাটস দিয়ে এলাম। সুন্দর রাস্তা, দারুণ এক্সপিরিয়েন্স। আর গোয়া এখন জাস্ট আর 42 কিলোমিটার, মানে আমাদের যে লোকেশনটা সেটা 42 কিলোমিটার। গোয়া তার আগেই তো শুরু হয়ে যাবে, মানে গোয়া চলছে, পুরো স্টেটটাই চলছে। যাই হোক, শেষ পর্যন্ত আমরা গোয়াতে ঢুকে গেলাম। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।